ডক্টর শফিকুর রহমান, আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে, মানে পর্দার বাইরে পর্দার ভিতরে, সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে ৭১টাকে এই ৪৭ থেকে আজ পর্যন্ত একসাথে বললেন, এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? মানে না 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 না, কোনো বিশেষ কারণ নাই। আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে বলেছি, অনুভূতির জায়গা থেকে, দায়িত্ব এবং অনুভূতির জায়গা, বিশেষ কোনো কারণ। আচ্ছা, আমি আবার ২-৩ দিনের ঘটনা একটু আসি। আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি যে আমাদের অনেককে ব্যথিত করেছে। একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর, তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকজন যিনি ২০১৮ সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার, তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে। মানে আমি সাধারণভাবে যেটা বুঝি, আপনি আমাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে মৃত্যু দিতে পারেন, কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই, এইটা কি মানে মানে নাকি এইটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল, এরকম কি? মানে আমি জানি না, মানে অনেকে তার আরেকজন, জি আপনি বলেন, আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব, এটা কোনো যুক্তি? আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম, ক্ষতিগ্রস্ত হলাম, এখন আমি সেম অথবা ওয়ার্স দেন দিস আরো খারাপ কিছু করলাম তার সাথে, সেটা কি কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে? নিশ্চয়ই না। তবে দেখেন, আমরা এটাকে কখনো সমর্থন করি না, কিন্তু পরিবেশ, প্রেক্ষাপট, স্থান, কাল, পাত্র, মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্যে হয় তার প্রতিবাদ করে, না হয় মনে মনে ঘৃণা করে, অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে। এই তিনটা স্টেজ থাকে, এটা হাদিসের ভাষা অনুযায়ী। তো এই অবস্থায় আমরা হয়তো ভিজিবল সেই রকম প্রটেস্ট অনেক ক্ষেত্রেই করতে পারি না, কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না, আমরা বরঞ্চ মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। ডেফিনেটলি সিইসি যিনি ছিলেন, তিনি তো একজন মানুষ, তিনি এই রাষ্ট্রের একজন সিভিল সার্ভেন্টও ছিলেন এবং উঁচু পর্যায়ে তিনি দায়িত্ব পালন করে তিনি রিটায়ার করেছেন। তিনি নিশ্চয়ই কাজ ভালো করেন নাই, অনেকগুলা খারাপ কাজ করেছেন। সেই সময়টা জনপ্রত্যাশার এগেইনস্টে গিয়ে করেছেন, সত্য তথ্যের উপর না থেকে অসত্য তথ্য তিনি তার সংস্থা থেকে বলেছেন, সেগুলো সব খারাপ। তো তার জন্য তো আদালত আছে, তিনি তো আদালতে যাবেন, আমি তাদেরকে আদালতে নিয়ে যাই, আইনের আওতায় নিয়ে যাই, কিন্তু আইন আমার হাতে আমি তুলে নেবো কেন? এটা তো কোনো অবস্থায় আমরা সমর্থন করবো না। এই জন্য আপনার স্মরণ থাকার কথা, ৫ তারিখ রাত্রেই আমরা ঘোষণা করেছি যে ব্যক্তিগতভাবে আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না এবং আমরা নেইনি। আমাদের ২-১টা ব্যতিক্রম ঘটনা ঘটেছে, আমরা তাদেরকে শাস্তি দিয়েছি, আমরা ছাড় দেই নাই কাউ। আমাদের এই ঘটনাগুলো র্যান্ডম না, ব্যাপক না, ২-১টা বিচ্ছিন্ন ঘটনা, আমরা কাউকে ছাড় দেই। আমরা যেহেতু আপনার সময় কম, আমরা দ্রুত একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে যেতে হচ্ছে। সম্প্রতি আপনি একটি ভাষণে বলেছেন, আমি এখানে ছোট্ট একটু অ্যাড করতে চাই। এই যে মব, যেটাকে এখন মব বলা হচ্ছে, এর চাইতে কিন্তু আরো নিকৃষ্ট মব কিন্তু গত ১৫.৫ বছর মানুষ প্রত্যক্ষ করেছে। ইভেন আপনাদের সাংবাদিকদের সাথে হয়েছে, আরো অনেকের সাথে, পলিটিশিয়ানদের সাথে তো এগুলো কোনো ডাল ভাত, কোনো ব্যাপারই ছিল না, সিভিল সোসাইটির মানুষের সাথে, শিক্ষকদের সাথে। কিন্তু ওইগুলা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে চাই না। হয়েছে বলেই আমরা সবাই মিলেই কিন্তু এগুলি প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি, আসলে যে যার জায়গা থেকে প্রচন্ড ভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ওয়েলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম, যে যার অবস্থান থেকে। রাজনীতিবিদরা এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা তো আগাতে পারবো। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
রবিবার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা? না, আমি হাদিসের দেই নাই। জি আমি বলেছি জি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখাচ্ছে, মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া আইন, শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। তো ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব আল্লাহ থেকে। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই, ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। সে ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে, রোজার পরেও ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না, এটা হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত, প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই।
আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটি আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাদ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয়তার জন্য? না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, 2 নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি। এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি। এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা, ওই যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন, তাই আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি, এই জন্য আমাদেরকে নিয়ে কসলাইতেও। জনাব আমির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে, তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নাম্বার হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন, যেই শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না, কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে, আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না, যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এই যে একটা বিরতি পড়লো, এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন, ব্যাপারটা তো এরকম না। বিএনপির অনেক লোক, আমি নাম না বলি, বিএনপি করছেন, বিএনপির কথা ভাবছেন, এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন। এবং আমরা কিন্তু মাঠের শক্তি অনুযায়ী জনাব রাকিবুল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তিও এখন কারো নাই যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব। বলছি জি জি। তো খালিদ ভাই আপনি যেটা বলেছেন, তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলাম। তো আমার মনে হয় 1-2 জনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা, একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না। তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলোকে নিবৃত্ত করার জন্য, হ্যাঁ রুমিন ফারহান আপু বলেছে, তিনি বলেছেন, তিনি কোন ক্ষোভ থেকে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা কি সেটা কিন্তু আমরা জানি। তিনি তার কোন ক্ষোভ থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিকভাবে সচেতন তারা সবাই বুঝে, সবাই জানে। তো আমি 1-2 জনের বক্তব্য থেকে যাবো না। অবশ্যই অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বিদায় বিএনপি তো প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছে, অবশ্যই ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স। আপনি দেখেন আশুলিয়া থানায় এই যে একটু আগে একটা মিথ্যাচার করা হলো, যে কথায় কথায় যে আমি বললাম না যে লিখিত প্রেসক্রিপশন, সেটা দেখেন রিটার্ন, সেটাকে এমন দেখেন। একটু আগে আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতাকর্মী থানায় ঘেরাও করে। আচ্ছা, একটা থানায় ঘেরাও করলে এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হয়ে যায়, পত্রপত্রিকা আসে। আমি বলছি নিউ মার্কেট থানায় একটা ঘটনা ঘটেছিল, এই যে আমার ছাত্রদলের দপ্তরে গিয়ে দেখবেন 3 জনকে আমরা বহিষ্কার করেছি, 3 জনকে পদদারে 3 বহিষ্কার করেছি। কিন্তু জনাব রাকিবুল ইসলাম, মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন, আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে ছাত্রদল যুবদল বিএনপির পক্ষ থেকে ফোন করা হচ্ছে, থানায় হুমকি দেওয়া হচ্ছে? আমি সেজন্য বলছি ভাই জি। তো তারপরে আসেন যে আসলে এটা দেখলাম যে বিএনপি পিয়ন পরিচয় দিয়ে, পার্টি অফিসের কিংবা ওই মহাসচিবের নাম, ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও, তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না, বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে। এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার করে তাকে মামলা দেওয়া হয়েছে, মানে এগুলো ছোট ঘটনা খালিদ ভাই, বাট আমরা যারা বড় সংগঠনের নেতৃত্বে রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায়, কি মেসেজ যায় সেটা আমরা জানি। আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না, নিবৃত্ত করা যায়। আমরা সেই প্রক্রিয়ায় রয়েছি এবং আমি একজন সচেতন রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না। বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি, হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায় পর্যন্ত কিছু হচ্ছে না, গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ কতটুকু করা যায়। এই যে মংলা পোর্ট বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, হ্যাঁ সচিবালয় বলেন, এখানে যাদের যাতায়াত রয়েছে তারা যে ধরনের, আমার মনে হয় আমি জনাব রাকিবুল ইসলামের ইঙ্গিতটি বুঝতে পেরেছি। আমার প্রশ্ন শুরু করার আগে আপনি কি শেষ করেছেন জনাব রাকিব? আরেকটু ভাই, আচ্ছা তাহলে যদি আপনি 1 মিনিটে শেষ করেন। না আমি সরি, আমি খেয়াল করি। জি জি জি, এখানে যাদের যাতায়াত রয়েছে
এবং এখানে তাদের কাজটা কি। আমি খালিদ ভাই, আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন যে সর্বশেষ আপনার টকশোতে আমি ছাত্রদলের সভাপতি হিসেবে বলেছিলাম যে ছাত্রদলের সভাপতি হিসেবে যদি স্পেসিফিক দুর্নীতি কিংবা আমার এই পদের অপব্যবহার আমি করি, আমি আমার পদ থেকে অব্যাহতি নেব। আমি আপনাকে স্পষ্ট বলেছিলাম। তো খালিদ ভাই, আপনি আমার কাছে প্রমাণ দেন একটি অভিযোগ। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি আজকে। না, কিন্তু এমন কি হইতে পারে যে আপনি আসলে দুর্নীতি করতেছেন না, কিন্তু আপনার লোকজন করতেছে চাঁদাবাজি, আপনি আপনাকে আলাদা করতেছেন? জি, এটা কি হইতে পারে? না, এটা কি হইতে পারে কিনা, এই কথা আপনার আসতেছে কিনা যে ধরেন ছাত্রদলের মধ্যে শুধু রাকিব চাঁদাবাজি করে না আর বাকিরা করে? না, আমি বলছি খালিদ ভাই, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই, তাহলে আমরা তো দীর্ঘদিন সংগঠন করি, যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তৃণমূলে তার প্রভাব পড়ে। আপনি শেখ হাসিনা ডিক্টেটর ছিল, সেহেতু কি হয়েছে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত সবাই। সরি রাকিব, আমি একটু বোঝার জন্য, আমি এখনই হান্নান মাসুদের কাছে যাব আমার এটা বোঝার জন্য। তাহলে আপনি বলতেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে চাঁদাবাজির কাণ্ডগুলি করতেছে সেগুলি আপনারা কেউ করতেছেন না, বিচ্ছিন্ন দুই একটা করতেছে। আমাদের বেশ কিছু বিপদগামী নেতাকর্মী রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি এবং অনেকে হয়তোবা দরজের বাইরে রয়েছে, আমি বিশ্বাস করি। কিন্তু কেন্দ্রীয়ভাবে কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায়াত, যারা ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয়ে গিয়ে বসে থাকে, বিভিন্ন বন্দরে গিয়ে বসে থাকে, সিটি কর্পোরেশন। জনাব রাকিব, আপনাকে একটু থামাচ্ছি।